টাইপস, তাই না? টাইপ 1 টাইপ 2 এটা নিয়েই বেশি কথাবার্তা। আদার কিছু স্পেসিফিক টাইপ আছে। আর একটা হচ্ছে জিডিএম, যেটা নিয়ে কন্ট্রোভার্সি শেষ নাই। গাইনিরা এক কথা বলে, এন্ডোক্রাইনোলজিস্ট আরেক কথা বলে, আমরা সব মিলে একটা পড়বো আজকে। তাহলে টাইপ 1 এবং টাইপ 2, কখন টাইপ 1 বলবো কখন টাইপ 2 বলবো? টাইপ 1 কে আগে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এখন ইনসুলিন ডিপেন্ডেন্ট বলা হয় না, টাইপ 1 বলা হয়। কারণ কি? কারণ টাইপ 1 এর অনেকগুলো পেশেন্ট দেখা যাচ্ছে যে তাদের ইনসুলিন লাগতেছে না ইনিশিয়ালি, ইনসুলিন ছাড়া ভালো আছে। লাডা, তাই না? লেট অনসেট, মানে শুরুতে তারা অ্যান্টিবডি পজিটিভ, তাদের বডিতে অটো অ্যান্টিবডি আছে, সেই অটো অ্যান্টিবডিগুলো বিটা সেলকে ড্যামেজ করতে আসে, বাট স্লোলি এক সময় যে টোটালি ড্যামেজ করে ফেলে এবং টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করে যায়। কিন্তু ইনিশিয়ালি বোঝা যায় না, অরাল ডায়াবেটিক এজেন্টে কন্ট্রোল থাকে, এটাকে বলা হয় লাডা বলা হচ্ছে। যে এরকম ঘটনার কারণে টাইপ 1 যে সবসময় ইনসুলিন ডিপেন্ডেন্ট হবে তা না, ইনিশিয়ালি ইনসুলিন ডিপেন্ডেন্ট নাও হতে পারে, কিন্তু এটা অটো অ্যান্টিবডি, অ্যান্টিবডি মেডিয়েটেড, এটা অবশ্যই অটো অ্যান্টিবডি মেডিয়েটেড টাইপ 1। ঠিক আছে? তাহলে কোন অটো অ্যান্টিবডিগুলো পজিটিভ পাওয়া যায়? অনেকগুলো অটো অ্যান্টিবডি আছে বডিতে, তার মধ্যে মেইন কোনটা? গ্লুটামিক অ্যাসিড ডিকার্বোক্সিলেজ, GAT65, যেটা আমরা মেজার করতে পারি। যদি আমরা টাইপ 1 টাইপ 2 কনফার্ম করতে চাই, GAT65 মেজার করতে দেই। বাংলাদেশে হয় না, কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে হয় যখন কেউ মানে কোনো একটা থিসিস হাতে নেয় এই রিলেটেড, কিন্তু ইন্ডিয়া থেকে লালকার থেকে আমরা করাই নিয়ে আসতে পারি। আচ্ছা, টাইপ 2 এটা কি জেনেটিক অরিজিন, তাই না? কোনো না কোনো জিনভাবে আমি পাইছি, জেনেটিক মাধ্যমে পাইছি, এরপরে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, দেন টাইপ 2 ডেভেলপ করতেছে। মোর দেন 70% প্যানক্রিয়াটিক বিটা সেল যখন আমার ড্যামেজ হয়ে যাচ্ছে তখন ডায়াবেটিস ডেভেলপ করতেছে। আর টাইপ 1 এ কিন্তু 90%-এর বেশি বিটা সেল ড্যামেজ হয়ে যায়। তাহলে টাইপ 1 টাইপ 2 আমরা কীভাবে বুঝবো? আমরা মনে করি যে আর্লি অনসেট মানেই টাইপ 1, কিন্তু না। আমার আমার থিসিসের টপিক ছিল আন্ডার 30 ডায়াবেটিস মেলাইটাস, সেখানে আমি মোস্ট অফ দ্য পেশেন্ট ছিল আমার টাইপ 2। মোস্ট অফ দ্য মানে কি 90% পেশেন্ট ছিল টাইপ 2, 100 জনের মধ্যে প্রায় 85, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে ইয়াং পেশেন্ট মানেই কিন্তু টাইপ 1 না, টাইপ 1 অনেক রিয়ার একটা ডায়াবেটিস, খুব কম, আনকমন। ঠিক আছে? তাহলে টাইপ 1টা কীভাবে বুঝবো? একটা হচ্ছে হ্যাঁ আর্লি এজ, টাইপ 1 এর যারা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পেশেন্ট আর্লি এজ, লাডা বাদে, লাডার কিছু পেশেন্ট লেট অনসেট, মোস্ট অফ দ্য পেশেন্ট আর্লি এজ, লিন থিন থাকে, তাই না? ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে না। আচ্ছা, কিন্তু মেইন যেটা আমি বুঝতে পারবো সেটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করবে কি নিয়ে? ক্লাসিক্যাল সিমটম নিয়ে এবং ডিকে নিয়ে। তার অবশ্যই সিমটমগুলো থাকবে, অ্যাসিমটোমেটিক এই পেশেন্টগুলো থাকতেই পারবে না, তাই না? যার ইনসুলিন নাই তার অ্যাসিমটোমেটিক সে কীভাবে থাকবে? কখনোই সম্ভব না। যে সে আরবিএস করতে যায় বা অন্য একটা ইনভেস্টিগেশন করতে যে তার ডায়াবেটিস ধরা পড়ছে, এটা সম্ভবই না। ঠিক আছে? তাহলে তার সিমটম নিয়ে প্রেজেন্ট করবে, সে ক্লাসিক্যাল সিমটম অথবা কমপ্লিকেশন নিয়ে ডেভেলপ করবে, সেটা ডিকে নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে কিটোন বডি যদি আমি পজিটিভ পাই, ডিকে নিয়ে যদি প্রেজেন্ট করে কোনো পেশেন্টে, তাহলে কনফার্ম যে সে টাইপ 1। তারপর আমরা কনফার্ম আরও কীভাবে করতে পারি? একটা বললাম যে GAT65 ম্যাপে করতে পারি, আরেকটা যেটা আমাদের ল্যাবে হয়, ইনসুলিন এবং সিপেপটাইড মেজার করতে পারি আমরা। সিপেপটাইড মেজার করার মাধ্যমে করতে পারি। সিপেপটাইড যদি কম থাকে, যেমন 0.2 মিলিমোলের নিচে যদি থাকে সিপেপটাইড, তাহলে আমরা বলি সেটা টাইপ 1। যদি 0.6 এর বেশি থাকে তাহলে সেটা টাইপ 2। যদি মাঝামাঝি থাকে 0.2 to 0.6, তাহলে আমরা চিন্তা করি যে পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা। দেখা যায় পেশেন্টের ডায়াবেটিস আনকন্ট্রোল, ঠিক আছে, কিন্তু 0.4 আনকন্ট্রোল, তার মানে টাইপ 1। মানে ওর ওইটুকু ইনসুলিন দিয়ে তো আসলে কন্ট্রোল করতে পারতেছে না, যদিও একটু একটু ইনসুলিন আছে বডিতে, কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না, তার মানে টাইপ 1 সেটা। তাহলে টাইপ 1 টাইপ 2 আমরা সিপেপটাইড মেজারমেন্টের মাধ্যমে একটা ডিফারেন্স করতে পারি। সিপেপটাইড এখন দেখা যাচ্ছে যে এত কিছু কোনো কিছু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করা সম্ভব না। প্র্যাকটিক্যাল লাইফে আমরা আসলে কি করি, তাই না? যদিও সেটা আমরা প্রেসক্রিপশন অ্যানালাইসিসের সময় করব, এখন একটু বলে রাখি আমি কি করি বা আমরা কি করি। দেখি একটা পেশেন্টের HbA1c করতে যাই, ফাস্টিং এবং 2 hours after 75 গ্রাম গ্লুকোজ, কোনটা কী কারণে বাড়ে? ফাস্টিং কী কারণে বাড়ে? ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়ে, ইনিশিয়ালি ফাস্টিংটা বাড়ে, তাই না? ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তত ফাস্টিং কী হবে? বাড়বে। ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে ফাস্টিং তত বাড়বে। আর খাওয়ার পরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে সিক্রেটরি ডিফেক্ট, তাই না? ইনসুলিন সিক্রেশন কম হচ্ছে, তাহলে খাওয়ার পরে যে ব্লাড সুগার কন্ট্রোল সেটা হচ্ছে না। তাহলে প্যানক্রিয়াটিক বিটা সেল মাস যত কমতে থাকবে তত খাওয়ার পরে
ব্লাড সুগার লেভেল বাড়তে থাকবে, তাই না? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে টাইপ 2, আর সিকিউরিটি ডিফেক্ট মানে টাইপ 1, এটা একটা ধরতে পারি। আর যেটা আমরা করি হচ্ছে HbA1c করি। HbA1c করে যদি দেখি আমি বেশি, একটা পেশেন্টের ধরেন RBS আসছে 25, 30, কিন্তু HbA1c দেখলাম 7, 8, তাহলে সেটা কি টাইপ 1 না টাইপ 2? সেটা টাইপ 1। কেন? কারণ ওর HbA1c বেশি না, বেশি দিনের ডায়াবেটিস না, কিন্তু ওর অ্যাসিডোটিক ছিল না। ওর HbA1cটা কি 4 মাসের গড়, ওর 4 মাস ধরে বেশি নাই, 25-30 কিন্তু 4 মাস ধরে নাই, ওর 25-30 হয়েছে এই 5-7 দিন থেকে, যে কারণে HbA1cটা বাড়াইতে পারে নাই। তাহলে HbA1c কম মানে টাইপ 1। আর এই 25-30 নিয়ে আসছে, HbA1c করে দেখলাম 12, 13, 14, তার মানে অনেক দিন থেকে ওর বেশি, এতদিন ধরে তো অ্যাসিমপ্টোমেটিক আছে পেশেন্ট, ডিকে হয়নি, তার মানে এটা টাইপ 2। এই পেশেন্টের মোটামুটি ইনসুলিন আছে, হয়তো এখন 30, ইনসুলিন দিয়ে কিছুদিন সাপোর্ট দেওয়া লাগবে, পরে আর ইনসুলিন লাগবে না। HbA1c করি, HbA1c এটা কি 3 মাসের গড়, তাই না? 3 থেকে 4 মাসের গড় দেয় আমাদের 120 ডেজ, যেটা আরবিসির লাইফ স্পান। একটা আরবিসির লাইফ স্পান যতদিন ততদিনের একটা গড় ডাটা দেবে HbA1c। তাহলে এটা যদি আমি বেশি পাই, ধরেন 14 পাইলাম, তাহলে এই 4 মাস ধরেই তার বেশি না ব্লাড সুগার লেভেল? একদিন বেশি হলে কি তার গড় বেড়ে যাবে? বাড়বে না। 14 মানে তার দীর্ঘদিন ধরেই বেশি। যার দীর্ঘদিন ধরে বেশি সে কোন টাইপের ডায়াবেটিস? এখনো তো সে অজ্ঞান হয়ে যায়নি, ডিকে হয় নাই, তার মানে টাইপ 2। দীর্ঘদিন ধরে বেশি থাকা সত্ত্বেও যদি সে অজ্ঞান হয়ে যায়নি, তার মানে টাইপ 2। তাহলে HbA1c যত বেশি, RBS এর সাথে HbA1c যত বাড়বে, তত টাইপ 2 সম্ভাবনা বেশি হবে। কিন্তু RBS বেশি, RBS নিয়ে আসে 30, 46 নিয়ে আসছিল কয়েকদিন আগে একটা পেশেন্ট, 46 নিয়ে আসতে পারে, সাথে HbA1c করে দেখলেন 7, মানে ওর 3 মাস 4 মাস ধরে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে 7 দিন থেকে তার অনেক বেশি হয়ে গেছে ব্লাড সুগার। হতে পারে সেটা কোনো ইনফেকশনের কারণে বা অন্য কোনো কারণে অনেক বেড়ে গেছে ডায়াবেটিসটা, তাহলে ডিকে নিয়ে প্রেজেন্ট করতেছে পেশেন্টটা, সেক্ষেত্রে অবশ্যই এটা টাইপ 1। বুঝতে পারছেন? আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা বলবো, ধরেন একটা পেশেন্টের অনেক বেশি ডায়াবেটিস নিয়ে আসছে, তাই না? অবশ্যই কিন্তু ইনসুলিন দিয়ে ম্যানেজ করতে হবে, সেটা আমরা বলবো ইনসুলিন কখন দেবো কখন দেবো না তখন বলবো। তাহলে টাইপ 1 টাইপ 2 নিয়ে কথাবার্তা শেষ। আদার কিছু স্পেসিফিক টাইপ আছে, দেখেন বিটা সেল যখন কাজ করতে পারবে না, কাউন্টার রেগুলেটরি যে হরমোনগুলোর কথা আমরা বললাম, যারা ব্লাড গ্লুকোজ বাড়ানো যাদের কাজ, তারা বেশি হলে কি হবে? ডায়াবেটিস হবে। ব্লাড গ্লুকোজ বাড়ানো কাজ কর্টিসলের, কর্টিসল কুশিংয়ে বাড়ে, কাজেই কর্টিসল বাড়লে অবশ্যই ডায়াবেটিস হবে। গ্লুকাগন বাড়লে ডায়াবেটিস হবে। ক্যাটেকোলামাইন কখন বাড়ে? ফিওক্রোমোসাইটের মধ্যে বাড়ে, এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হয়, তাই না? প্যারাগ্যাঙ্গিওমা ফিওক্রোমোসাইটোমা, তখন কিন্তু ডায়াবেটিস হবে পেশেন্টের। থাইরয়েডটোক্সিকোসিসে ডায়াবেটিস হবে। তবে থাইরয়েডটোক্সিকোসিসে কি হয়? পোস্টপ্রান্ডাল হাইপারগ্লাইসেমিয়া হয় মেইনলি, তারপরে গ্লাইকোসুরিয়া হয়, পরে কিন্তু নর্মালাইজ হয়ে যায়। কারণ থার্ড হরমোনের কাজ হচ্ছে গ্লুকোজ অ্যাবজর্পশনটা বাড়ানো, দ্রুত অ্যাবজর্ব করে, র্যাপিড অ্যাবজর্পশন করে। ইনসুলিন আসার আগেই হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়, গ্লাইকোসুরিয়া হয়, বাট পরবর্তীতে কিন্তু আবার ইনসুলিন সিক্রেটরি ক্যাপাসিটি তার ভালো আছে, তাই না? সে কিন্তু নিউট্রাল করে ফেলে, ওই জন্য খুব বেশি ডায়াবেটিস থাকে না। ড্রাগ ইন্ডুস থায়াজাইড কেন কীভাবে করতেছে? ওই যে পটাশিয়াম, তাই না? থায়াজাইডের কাজ কি? পটাশিয়াম লেভেল কমানো। তাহলে আমাদের বডিতে যে কারণে হাইপোক্যালিমিয়া হোক না কেন, যখনই হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে, ইনসুলিন সিক্রেশন কিন্তু হ্যাম্পার হবে, বিটা সেল কিন্তু কাজ বন্ধ করে দেবে। তাহলে আমাদের ডায়াবেটিস পেশেন্টের যে অ্যান্টিহাইপারটেনসিভ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে তার এই অ্যান্টিহাইপারটেনসিভগুলো অ্যাভয়েড করা যায় কিনা, তাই না? যেগুলো পটাশিয়ামকে কমাবে, তার হাইপোক্যালিমিয়া হতে দেওয়া যাবে না, বরং পটাশিয়াম লেভেল একটু বেশি রাখলে আমার বেনিফিটটা পাবো। কিছু সিমটম আছে, যেমন সেক্স হরমোনের কাজও কিন্তু, আরও কিছু হরমোন আছে যেগুলোর কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমানো, তাহলে সেগুলো ডেফিসিয়েন্সিতে কিন্তু আলটিমেটলি ডায়াবেটিস হবে। জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মানে এটা, যেটা নিয়ে আমরা পরে ডিটেলস পড়বো। এটা মেইনলি প্লাসেন্টাল কিছু হরমোন আছে, যে হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করার মাধ্যমে ডায়াবেটিস তৈরি করে। তাহলে প্লাসেন্টা তৈরি হতে একটা সময় লাগে, তাই না? তাহলে একটা পেশেন্টের ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ডায়াবেটিস পায়, সেটা কি জিডিএম? সেটা জিডিএম না, কিন্তু জিডিএম হতে হলে 24 সপ্তাহ পরে হতে হবে। তাহলে 24 সপ্তাহ আগে যদি কোনো পেশেন্টকে ডায়াবেটিস পায়, সেটা কি? সেটা ডিআইপি, ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি বা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, সেটা জিডিএম না। তাহলে আগে থেকে তার ডায়াবেটিস ছিল, এখন প্রেগনেন্ট, তাহলে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, ডিআইপি সেটা বলি আমরা। এটা আমরা পরে আরো ক্লিয়ার করব। আচ্ছা,
ক্লাসিক্যাল যে সিমটমগুলো আমরা বললাম টাইপ 1-এ অবশ্যই থাকবে, তাই না? সেগুলো পলিউরিয়া পলিডিক্সে পলিফেজে ওয়েট লস, উইকনেস হবে, অ্যাটিপিক্যাল ম্যানিফেস্টেশন আছে। ডায়াগনোসিস কিভাবে করব আমরা ডায়াবেটিসের? কখনোই আমরা কিন্তু আরবিএস বা যে ফাস্টিং 2 আওয়ার্স এগুলো দিয়ে করব না পেশেন্টকে। যদি হ্যাঁ ক্লাসিক্যাল ফিচার নিয়ে যে পেশেন্টটা আসবে তার জন্য আরবিএসই এনাফ তার ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের কি দিতে হবে? ওজিটিটি করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এসবিএনসি সব ল্যাবে স্ট্যান্ডার্ড, সব ল্যাব স্ট্যান্ডার্ড না, শুধুমাত্র 2-3টা ল্যাব আছে এনজিএসপি সার্টিফাইড ল্যাব। তারপরেও অন্যান্য ল্যাবগুলোর ডাটা আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ করি, বাট ডায়াগনোসিসের জন্য অবশ্যই ওজিটিটি করতে হবে। কেন করতে হবে আমি ব্যাখ্যা করে বোঝাই দিব। তাহলে ওজিটিটি করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব। ওজিটিতে কি দেখবো আমরা? ওজিটি কি ব্লাড নয়, ভ্যানাস না আর্টারিয়াল? ভ্যানাস ব্লাড, তাই না? আচ্ছা, এই যে ওয়ান টাচে যেটা নেওয়া হয় এটা কি? ক্যাপিলারি। কোনটাতে বেশি হওয়ার কথা? ব্লাড সুগার কোনটাতে বেশি হবে, ক্যাপিলারিতে না ভ্যানাসে? ক্যাপিলারি। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে ক্যাপিলারিতে যদি পান 6, পেশেন্ট বলে যে সকালে আমি নিজে মাপলাম 6, এখানে পাইলেন 8 ভ্যানাস ব্লাডে, তাহলে ঘটনাটা কি আসলে? এটা কি সম্ভব? হওয়ার কথা না, তাই না? কিন্তু আসলে এখানে শুধু ক্যাপিলারির ভেতর থেকে কি আপনি ব্লাডটা টানতে পারবেন? পারবেন না, তাই না? ক্যাপিলারির ভিতরে ব্লাডে অবশ্যই বেশি থাকার কথা ভেনাসের চাইতে, কিন্তু এই যে এখানে ব্লাডটা আসে এটা ক্যাপিলারির চাইতে কোথা থেকে বেশি আসে? ইন্টারসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইডগুলো বেশি আসে। সেখানে কিন্তু এই ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন কিন্তু অনেক কম। ইন্টারসেলুলার স্পেসে ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন অবশ্যই কম থাকবে, তাই না? সেখানে মেটাবলাইজ হয়ে গেছে গ্লুকোজ। তাহলে এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হয়? ফার্স্ট ড্রপগুলোকে ফেলে দিতে হয়, কারণ ফার্স্ট ড্রপে পানিটা বেশি আসবে ব্লাডের তুলনায়, তাই না? ইন্টারসেলুলার ফ্লুইডটা বের হয়ে গেলে সেকেন্ড ড্রপটা ব্লাডটা নেওয়ার কথা। আর যত বেশি আপনি চাপ দেবেন পেশেন্টকে, অল্প একটু ফোটা করে, পেশেন্টগুলো কি করে বেশি পিক করতে চায় না, তাই না? তারপরে এরকম চেপে চেপে ব্লাড নিয়ে আসে। যত চেপে চেপে নিয়ে আসবেন তত কি হবে? কমবে না বাড়বে? কমবে, তাই না? তত ইন্টারসেলুলার ফ্লুইড আসবে, তত রিডিং আপনি কম পাবেন, তাই না? কাজেই ওয়ান টাচে করার সময় এগুলো অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট ড্রপ অবশ্যই ডিসকাস করতে হবে আইডিয়ালি। তাহলে আমরা কি করি? এটা ভেনাস ব্লাড থেকে দেখি ওজিডিটা, এবং কিছু এটার কিছু প্রসিডিউর আছে। কতক্ষণ ফাস্টিং থাকতে হয়? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? কয় ঘন্টা? 8 আওয়ার্স। আর লিপিড প্রোফাইলের জন্য লিপিড প্রোফাইল অবশ্যই এখন নতুন অনেকগুলো মেথড আসছে যেগুলোতে লিকুইড ক্রোমাটোগ্রাফি বলে, ওটার জন্য আসলে ফাস্টিং দরকার হয় না। অনেক ল্যাবে আছে, তাদের জন্য ফাস্টিং লাগে না, যে কোনো সময় করা যায়। কিন্তু ইউজুয়ালি 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং দরকার হয় লিপিড প্রোফাইলের জন্য। আর এটার জন্য কতক্ষণ? 8 আওয়ার্স ফাস্টিং। 8 ঘন্টা পরে আসবে। ওজিডিটি করার সময় কি করতে হবে? পেশেন্টকে অবশ্যই বসে থাকতে হবে, যেটা আমাদের দেশে পেশেন্টরা করে না, ঘুরে বেড়ায়, তাই না? এই জন্য রিডিংগুলো ঠিকমতো পাওয়া যায় না আসলে। পেশেন্টকে ওই 2 ঘন্টা বসে থাকতে হবে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে। তাহলে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে আমরা রিডিংগুলো কীভাবে নেবো? ফাস্টিংটা আগে নেবো, তাই না? ফাস্টিং যদি 7-এর বেশি হয়, 7 অর মোর, 7-এর বেশি না, মানে 7 অথবা 7-এর বেশি, এবং 2 আওয়ার্স আফটার যদি 11.1 অর মোর হয় তাহলে এটা ডায়াবেটিস। এই ডাটাগুলো এরকম কেন, তাই না? 11.1 মানে 180 মিলিগ্রাম, তাই না? এগুলো এরকম কেন? মানে এগুলো আসলে কিভাবে ঠিক করা হয়? কার্ডিওভাস্কুলার মরবিডিটি, মর্টালিটি, বিভিন্ন ধরনের আউটকাম দেখে, যে এই আউটকামের উপরে এর বেশি হয়ে গেলেই তখন দেখা গেল যে অ্যাডভার্স আউটকামগুলো অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এই কাটমার্কগুলো এভাবে ঠিক করা হয়েছে অনেক রিসার্চের পরে। কাজেই এটাই আমাদের জানতে হবে যে ফাস্টিং 7-এর উপরে গেলে ডায়াবেটিস, এবং 2 আওয়ার্স হচ্ছে 11.1-এর বেশি হলে বা ইকুয়াল আর মোর হলে ডায়াবেটিস। যদি 6.1 থেকে 6.9 এটা ডাব্লিউএইচও অনুযায়ী, আর এডিয়া অনুযায়ী কত? 5.6 থেকে 6.9, মানে 5.5 থেকে আসলে 5.5 পর্যন্ত ওরা বলছে নর্মাল, তাই না? আপ টু এডি। এগুলো ভ্যারি করে, কারণ কি? বিভিন্ন দেশে যে পলিসি মেকাররা আর কি, তারা এগুলো কম বেশি করাই দেয় কিছুটা। দুটো এক হতে পারতেছে না, তাই না? কেন এক হবে না? এডি আলাদা রাখলো কেন? ডাব্লিউএইচওর মতো তারা মেনে নিল না কেন? ইন্স্যুরেন্স পলিসির কারণে না। দেখা গেল যে ওই পেশেন্টটা যখনই 5.5 ক্রস করবে তখনই কিন্তু সে ইন্স্যুরেন্সের আওতায় চলে আসবে, তাই না? অ্যাজ এ প্রি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে। তারা তাদের এই জন্য দেশে দেশে এই জন্য কিছু ভ্যারি করে। এগুলো ম্যানেজমেন্টের জন্য খুব বেশি দরকার নাই, কিন্তু তাদের জন্য দরকার। তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা রাখলেই হবে যে
ধরলাম 5.5 পর্যন্ত নর্মাল, 5.6 যখনই হয়ে যাবে পেশেন্টের তখনই সে কি প্রি ডায়াবেটিস, তাই না? প্রি ডায়াবেটিস দুই রকম, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। যখন তো শুধু তার ফাস্টিংটা এই রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু 2 আওয়ার্সে যে লেস দেন 7.8 এর নিচেই থাকবে, তখন তাকে আমরা বলতেছি শুধুমাত্র ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এর পরের স্টেপে যখন সে চলে যাবে যে ফাস্টিংও তার বেশি, এই রেঞ্জের মধ্যে চলে গেছে এবং 2 আওয়ার্সের ভ্যালুটাও 7.8কে ক্লোজ করে গেছে, বাট নট মোর দেন 11.1, মানে 11 আপ টু 11 আছে বাট 7.8 ক্রস করে গেছে, সেই স্টেপটাকে আমরা বলতেছি আইজিটি। আইএফজির পরের স্টেপ এটা, তাই না? আইএফজির পরের স্টেপ। তাহলে প্রথমে ইম্পেয়ার্ড ফাস্টিং হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, তারপরে বিটা সেলের ফাংশন কমে যাচ্ছে ধীরে ধীরে, তখন আইজিটি ডেভেলপ করতেছে এবং আলটিমেটলি থার্ড স্টেপে যে ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করে যাবে। এইচবিওএনসি রোল আছে, তাই না? এইচবিওএনসিতে আমরা বলতে পারি, ডায়াগনোসিস করতে পারি, শুধুমাত্র প্রেগন্যান্সিতে পারি না। এইচবিওএনসি কত হলে ডায়াবেটিস বলবো? 6.5 অর মোর, তাই না? 6.5 অর মোর হলে ডায়াবেটিস বলবো। এখানেও প্রি ডায়াবেটিস আছে, কত হলে প্রি ডায়াবেটিস বলবো? 5.7 থেকে 6.4 হলে, তাই না? 5.7 থেকে 6.4 পর্যন্ত আমরা বলবো প্রি ডায়াবেটিস, আর যখনই 6.5 হয়ে যাবে তখনই পেশেন্ট ডায়াবেটিস। প্রেগনেন্সিটা আমরা পরে বলবো। তাহলে আমরা ডায়াগনোসিস করলাম ওজিটির মাধ্যমে বা এইচবিওএনসির মাধ্যমে। ডায়াগনোসিস করার পরে ম্যানেজমেন্টের আগে আমাদের পেশেন্টকে থরো ইভ্যালুয়েশন করতে হবে, ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, কোনো কমপ্লিকেশন আছে কিনা, কোমরবিডিটি আছে কিনা, তাই না? এরকম কোমরবিডিটিগুলো ম্যানেজ করতে হবে। যদি পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকে সেটাও ম্যানেজ করতে হবে, যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেটাও ম্যানেজ করতে হবে, যদি ডিসলিপিডিমিয়া থাকে সেটাও ম্যানেজ করতে হবে, হাইপোথাইরয়েড হলে সেটাও ম্যানেজ করতে হবে, তাই না? শুধু একটা ডিজিজ ম্যানেজ করলে পেশেন্ট কিন্তু সুস্থ থাকবে না। তাহলে আমাদের কোমরবিডিটিগুলো জানতে হবে পেশেন্টের এবং সেগুলো টার্গেট ফিক্স করতে হবে যে আমি কোমরবিডিটিগুলোকেও কমায় নিয়ে আসবো। মেইন কোমরবিডিটিগুলো কি? তার ডিসলিপিডিমিয়া থাকে, তাই না? তার হাইপারটেনশন থাকে। কেন হাইপারটেনশন হচ্ছে পেশেন্টের? ডিসলিপিডেমিয়া হচ্ছে, তাই না? ডিসলিপিডেমিয়া হলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে আলটিমেটলি হাইপারটেনশন হবে, তাই না? তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার, ডায়াবেটিস পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকার কথা, ডিসলিপিডেমিয়া থাকার কথা, তাহলে সেগুলো আমাদের ম্যানেজ করতে হবে। তাহলে একটা আমাদের হচ্ছে টার্গেট থাকবে, ব্লাড সুগার টার্গেট থাকবে, লিপিড টার্গেট থাকবে এবং বডি ওয়েট, যেটা আমরা বললাম যে ইনিশিয়ালি ওয়েট বেশি থাকে ডায়াবেটিস পেশেন্টের, ওয়েট কমাইলে আমাদের ম্যানেজমেন্টটা ভালো হবে। তাহলে আমাদের ডিসলিপিডেমিয়ার জন্য কত টার্গেট? আমাদের লিপিড টার্গেট কত রাখতে হবে আমাদের ডায়াবেটিক পেশেন্টের লিপিড? এলডিএল 100, তাই না? টোটাল কোলেস্টেরল টিজি কত নিচে? 150। আর এইচডিএল কত বেশি? মেলদের জন্য 40, ফিমেলদের জন্য 50। তাহলে 150, 150, তাই না? আর মেলদের জন্য 40-এর বেশি। মনে রাখার জন্য টিজি আমার রাখতে হবে কত নিচে? 150 নিচে রাখতে হবে। টিজি বাড়ে মেনলি হচ্ছে, এটা ডায়াবেটিস পেশেন্ট মেনলি টিজি বাড়ে এবং টিজি কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করা। যখনই ভাত কম খাবে তখনই কিন্তু টিজি অটোমেটিক কমে আসবেও, কোনো মেডিকেশন দরকার হয় না, ঠিক আছে? শুধু টিজি বেশি, অন্য সবগুলো নর্মাল। ডায়াবেটিস পেশেন্ট এরকম ঘটনা দেখবেন, সেক্ষেত্রে আমাদের ফাইব্রেট চুজ করতে হয়। আর যদি সবগুলোই বেশি সাথে টিজি বেশি, সেক্ষেত্রে স্ট্যাটিন দিতে হয়, সেটা আমরা পরে বলবো আছে স্লাইডে। তাহলে আমাদের সেটাও কিন্তু ম্যানেজ করতে হবে। ব্লাড প্রেশার কত নিচে রাখতে হবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য? ওভারঅল সবার জন্য 140/19 নিচে। যখনই পেশেন্টের নেফ্রোপ্যাথি ডেভেলপ করবে তখন কত হয়ে যাবে? এটা টার্গেটটা 130/80 হয়ে যাবে, ঠিক আছে? যদি পেশেন্টের প্রেগনেন্ট হয় পেশেন্ট, তখন টার্গেট কত হবে? 130/80। তবে প্রেগনেন্ট পেশেন্টদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কমানোও যাবে না, 110-এর উপরে রাখতে হবে সিস্টোলিক। ডায়াস্টোলিকটা কিন্তু 65-এর উপরে রাখতে হবে, কমলেও সমস্যা প্রেগনেন্ট পেশেন্টের। তাহলে ব্লাড প্রেশার টার্গেট আমরা দেখলাম। বডি ওয়েটটা এভাবে ক্যালকুলেট করা ডিফিকাল্ট, তাই না? আমরা বিএমআই ক্যালকুলেট করে পেশেন্টকে বসায় রেখে কখনো আমরা পারবো না ম্যানেজ করতে, তাই না? সহজ উপায় আছে আমাদের, ওয়েস্ট সার্কামফারেন্সটা দেখতে হয়। কারণ কি? আমাদের সেন্ট্রাল ওবেসিটিটা বেশি খারাপ, তাই না? এখান থেকে ফ্যাটগুলো দ্রুত লিভারে যায়, সেখান থেকে যায়
কার্ডিও মানে সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে। আলটিমেটলি মোস্ট অফ দ্য কার্ডিওভাস্কুলার ডেথের কজ হচ্ছে এই সেন্ট্রাল ওবেসিটি, ঠিক আছে, যে কারণে সেন্ট্রাল ওবেসিটি বেশি খারাপ তাই বলা হচ্ছে। আচ্ছা, বিএমআইটা আমরা কিভাবে মেনটেন করব? সহজ উপায় হচ্ছে একটা পেশেন্টের হাইট তো আমরা মাপি তাই না, হাইট তো মেজার করি, হাইট তো মেজার করতে হবে বিএমআইয়ের জন্য। হাইট ইন সেন্টিমিটার মাপলেন, ধরেন 167 সেন্টিমিটার হলো, 166 হলো, আমার 167 166 কারো, তাহলে আমার আইডিয়াল হাইট কত, মানে আপার লিমিট অফ আইডিয়াল হাইট কত হবে, -100। তাহলে আমার জন্য 67 যার 66 তার জন্য 66, তাই না, আপার লিমিট অফ আইডিয়াল হাইট। তাহলে কার হাইট কত সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে সেখান থেকে 100 মাইনাস করলেই আমার হাইট টার্গেটটা আমরা ওয়েট টার্গেটটা আমরা পেয়ে যাব। তাহলে আইডিয়াল ওয়েট, এক কথাই আমার আইডিয়াল ওয়েট কত, আমার হাইট যদি 167 সেন্টিমিটার হয় আমার আইডিয়াল ওয়েট কত হবে, আইডিয়াল ওয়েট 67 কেজি। আইডিয়াল ওয়েট কয়েকটা জায়গায় লাগবে, একটা হচ্ছে এখানে ওয়েট ম্যানেজ করার জন্য ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ওয়েট খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমাদের ওয়েট কন্ট্রোল করা সো ডিফিকাল্ট, ম্যাক্সিমাম ড্রাগ ওয়েট বাড়ায় তাই না, ওয়েট বাড়তেই থাকে, খুব কঠিন। তাহলে ওয়েট জানতে হবে, আইডিয়াল ওয়েটের মধ্যে রাখতে হবে পেশেন্টকে, কারণ ওয়েট যত বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স তত বাড়বে, ইনসুলিন রিকোয়ারমেন্ট তত বাড়বে তাই না, প্যানক্রিয়াসের উপর তত চাপ পড়বে, ঠিক আছে। তাহলে আইডিয়াল ওয়েট জানতে হবে একটা ম্যানেজমেন্টের জন্য, আরেকটা হচ্ছে ক্যালোরি, ওটাও আসলে ডায়েটের জন্য, ডায়েটের হিসাব করি না আমরা, ডায়েট কত ক্যালোরি ডায়েট খাবে একটা পেশেন্ট, সেটার জন্য দরকার হচ্ছে আইডিয়াল ওয়েট। সেখানে আইডিয়াল ওয়েটকে ক্যালোরি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা একটা পেশেন্টের রিকোয়ার্ড ক্যালোরি পাবো তাই না। বলি না আমরা 1600 ক্যালোরি ডায়েট দিচ্ছি, 1800 ক্যালোরি ডায়েট দিচ্ছি, 2400 ক্যালোরি দিচ্ছি, 2200, কিসের উপর বেসিস করে, আইডিয়াল ওয়েট, পেশেন্টের আইডিয়াল ওয়েট কত, নট ওয়েট। আমার ওয়েট 76 কেজি, বাট আমার আইডিয়াল ওয়েট দেখলাম আমি 67, তখন আমি কোনটা নিয়ে যাব এখানে ক্যালোরি হিসাব করার সময়, ক্যালোরি হিসাব করার সময়, ক্যালোরি ফ্যাক্টর হিসাব করার সময় কোনটা নিয়ে যাব, আমি আইডিয়াল ওয়েটকে নিয়ে যাবো। আমার ওয়েট 76 কেজি, আমার ওয়েট 76 কেজি, বাট আমার আইডিয়াল ওয়েট হচ্ছে 67, তখন এখানে আসবে কোনটা 67 তাই না। ক্যালোরি ফ্যাক্টরগুলো বলে দেবো, বলে দিই তাই না, যেহেতু ডায়েটের মধ্যে আছে এখানে যেহেতু চলে আসছে। ক্যালোরি ফ্যাক্টর ধরেন ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পেশেন্ট আমাদের এর মধ্যেই পাবো, যারা একদম হেভি ওয়ার্কার, ডেলিভারার বা প্রেগন্যান্ট লেডি, তাদের জন্য ক্যালোরি ফ্যাক্টর হচ্ছে 40, ঠিক আছে। আমাদের মতো যারা একটু হাঁটাহাঁটিও করি আবার কিছুটা বসেও থাকি, তাদের জন্য ক্যালোরি ফ্যাক্টর হচ্ছে 25। যারা আমাদের চাইতে একটু বেশি কাজ করে তাদের জন্য ক্যালোরি ফ্যাক্টর হচ্ছে, যারা আমরা হচ্ছে অর্ধেক বসে থাকি অর্ধেক টাইম হচ্ছে হাঁটাহাঁটি করি, যারা হাঁটাহাঁটিটা বসে থাকার চেয়ে বেশি করে তাদের জন্য কত 30। আর আমাদের চাইতে কম কাজ করে, যেমন বেসিক সাবজেক্টের লোকজন খালি রিপোর্টে সিগনেচার করে তাই না, উঠে যায় পেশেন্ট এক্সামিনেশন করতে হয় না, ঠিক আছে, রাউন্ড দিতে হয় না ওয়ার্ডে, তাদের জন্য ক্যালোরি ফ্যাক্টর আরও কমে যাবে। তাহলে সেডেন্টারি অবশ্য ডাক্তারি প্রফেশনে সম্ভব না, ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বনার পাশে তার সেডেন্টারি, টোটালি খালি বসে বসে কাজ, রুমের মধ্যেই বসে থাকে, তারা সেডেন্টারি। আমাদের প্রফেশনে সেটা সম্ভব না। এরকম যদি সেডেন্টারি পিপল পান যারা সারাদিন শুধু বসে থাকে ঘরের মধ্যে, তাদের জন্য ক্যালোরি ফ্যাক্টর কত 20। তাহলে 20 একদম টোটালি সেডেন্টারি তাই না, মডারেট ওয়ার্কার, হ্যাভি ওয়ার্কার, এরকম ক্যালোরি ফ্যাক্টরগুলো ধারণা করতে হয় তার লাইফস্টাইল অনুযায়ী তাই না, এক এক পেশেন্টের জন্য তার লাইফস্টাইল কেমন, সে কতটুকু হাঁটাহাঁটি করে কাজ করে সেরকম। আমি ধরেন আমার ক্ষেত্রে কোনটা হবে তাহলে অ্যারাউন্ড 25 তাই না, আমি 25 দিয়ে যদি আমার গুণ দেই 67কে, তাহলে আমার আইডিয়াল আমার রিকোয়ার্ড ক্যালোরি কত পাবো পার ডে, $1675 তাই না। তাহলে আমার 1600 ক্যালোরি হলেই যথেষ্ট আমার জন্য। কিন্তু যদি আমি আমার ওজন কমাতে চাই তাহলে কিন্তু আরো ক্যালোরি রিডিউস করতে হবে এখানে এটা দিয়েও কমবে অবশ্য, কারণ আমার ওজন কিন্তু বেশি তাই না, আমার বডি রিকোয়ারমেন্ট কিন্তু বেশি, আমার 76 কেজি, আমার রিকোয়ারমেন্ট বেশি, বাট আমি ওজন কমাবো, তাহলে আমার আইডিয়ালটা দিতে হবে আমাকে। আমার 1600 যদি আমি খাই তাহলে আমার 1600 কতটুকু থেকে সাপোর্ট দেবে, 67 কেজির জন্য 1600 দরকার, কিন্তু আমার ওজন যেহেতু 76,
আমার ক্যালোরি কিন্তু আমি এমনি কম পাচ্ছি, কিছুদিন পরে কিন্তু আমার আইডিয়ালের দিকেই যাত্রা শুরু হবে আমার ওজনের, তাই না? ওদিকে আমি হাঁটতে থাকবো।